হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট ডোমিশন। আজ আমরা কথা বলবো হ্যাজ টু নিয়ে। আমরা হ্যাভ টু ব্যবহার করি ফার্স্ট পারসনের ক্ষেত্রে, আর হ্যাজ টু ব্যবহার করি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে হ্যাজ টুর ব্যবহার অর্থ কি? হ্যাজ টু হচ্ছে কি? যে সাধারণ কোনো বাধ্যকতা প্রকাশ করতে আমরা হ্যাজ টু ব্যবহার করি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। যেমন এটার বিভিন্ন ক্ষেত্রে এটির ব্যবহার হয়ে থাকে। আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখতে চাই। হ্যাজ টু হলো হ্যাভ টু এর প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার রূপ, হি অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, রহিম, করিম ইত্যাদি বা যেকোনো সিঙ্গুলার নাউন হয়, তাহলে তার সাথে হ্যাজ টু বসে। অব্লিগেশন বা কম্পালশন অর্থাৎ বাধ্যকতা প্রকাশ করতে থার্ড পারসন সিঙ্গুলারের উপরে হ্যাজ টু বসে। যেমন হি, এখানে হিটা সাবজেক্ট, হ্যাজ টু হচ্ছে বাধ্যকতা প্রকাশক মোডাল, আর তারপরে ভার্ব হিসেবে বসে ভি অন ওবে। তাকে রুলস গুলো মানতে হয়, অর্থাৎ তাকে নিয়ম মানতেই হবে। she has to finish the work today, তাকে আজই কাজটি শেষ করতে হবে। এখানে she এর পরে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার, এজন্য হ্যাজ টু বসেছে। the student থার্ড পারসন সিঙ্গুলার, তার ক্ষেত্রে হ্যাজ টু বসেছে। সবগুলো প্রেজেন্টে হ্যাজ টু বসেছে। attend the class, ছাত্রটিকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হি, শি, ইট, রহিম, করিম ইত্যাদি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে বাধ্যকতা প্রকাশ করতে আমরা হ্যাজ টু ব্যবহার করে থাকি। হ্যাজ টু এর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে? নেক্সট, রুল, ল, এক্সটার্নাল নেসেসিটি অর্থাৎ নিয়ম বা আইনের কারণে যদি কোনো বাধ্যকতা আরোপ করা হয় বা করতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কি করি? হ্যাজ টু ইউজ করতে পারি। যেমন এভরিওয়ান হ্যাজ টু ওয়্যার অ্যান আইডি কার্ড। এভরিওয়ান সাবজেক্ট এবং সবার এখানে একটা জিনিস বাধ্যকতা আছে, সেটা কি? ওয়্যার অ্যান আইডি কার্ড। আইডি কার্ড পড়তে হবে, সবার গলায় ঝুলাইতে হবে। ঠিক আছে? তাহলে আইডি কার্ড পড়তে হবে, তাহলে এখানে বাধ্যকতা প্রকাশ করতে কি বোঝাচ্ছে? হ্যাজ টু। আবার আ ড্রাইভার হ্যাজ টু স্টপ অ্যাট আ রেড লাইট, অর্থাৎ একজন চালক যদি দেখে রাস্তায় লাল আলো জ্বলছে, তাহলে সেই লাল বাতিতে তাকে থামতেই হবে। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ড্রাইভার, তার ক্ষেত্রে কি বসেছে? হ্যাজ টু। আবার স্ট্রং নেসেসিটি বা খুব জরুরি কোনো প্রয়োজন বোঝাতে, জরুরি যেখানে একটা নেসেসিটি থাকবে, সেই নেসেসিটিটা হচ্ছে কি অনেক স্ট্রং, অনেক জরুরি, সেটা প্রকাশ করতেও আমরা হ্যাজ টু ব্যবহার করে থাকি। যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার, এবং এদের পরে দেখো হ্যাজ টু বসেছে, হ্যাজ টু বসেছে, তারপরে কি বসেছে? সি, তারপরে কি বসেছে? সাবমিট, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। অর্থ দাঁড়ায় কি? হি হ্যাজ টু সি আ ডক্টর ইমিডিয়েটলি, অর্থাৎ তৎক্ষণাৎ বা সাথে সাথে বা এই মুহূর্তে তাকে একজন ডাক্তার দেখাতেই হবে। শি হ্যাজ টু সাবমিট দি ফর্ম টুডে, আজকে তাকে ফর্মটি সাবমিট করতে হবে, অর্থাৎ জমা দিতে হবে। তাহলে এরকম তাৎক্ষণিক বা স্ট্রং নেসেসিটি যদি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা তা প্রকাশ করার জন্য সাবজেক্ট হিসেবে ব্যবহৃত থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ টু বসাই। নেক্সট, নেগেটিভ ফর্ম অফ হ্যাজ টু। হ্যাজ টু এর নেগেটিভ ফর্মটা কি? আমরা আগে দেখেছি যে হ্যাভ টু এর নেগেটিভ ফর্ম হচ্ছে কি? ডু নট হ্যাভ টু। তাহলে হ্যাজ টু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডাজ নট হ্যাভ টু বা ডাজন্ট হ্যাভ টু। কিন্তু আমরা অবশ্যই ভুল করেও কিন্তু হ্যাজ নট টু বসাবো না। যেমন আ সেক্ষেত্রে ডাজ নট হ্যাভ টু বা ডু নট হ্যাভ টু এর হ্যাজ টু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডাজ নট হ্যাভ টু বা ডাজন্ট হ্যাভ টু। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বাধ্যকতা নেই, এটা প্রকাশ করা হয়। যেমন আমি যদি বলি হি ডাজন্ট হ্যাভ টু কাম টুডে, তাকে আজ আর আসার দরকার নাই। মানে কি? ইট ইস নট কম্পালসরি ফর হিম টু কাম টুডে, অথবা ইট ইস নট স্ট্রংলি নেসেসারি ফর হিম টু কাম টুডে, অর্থাৎ তার আসার এত জরুরত বা তার আসার এত বাধ্যকতা আজকে নেই। সে আসতেও পারে, নাও পারে। এরকম অর্থ, অর্থাৎ তাকে আজ আসতেই হবে এমন নয়। সে আসতেও পারে, নাও পারে। আবার she doesn't have to cook now, তাকে যে এখনই রান্না করতে হবে এরকমও না। তাহলে কি? অর্থাৎ রান্নাটা অপশনাল, তাকে এখন রান্না করতে হবে, সে রান্না করতে বাধ্য, এটা প্রকাশ করা হচ্ছে না। অর্থাৎ বাধ্যকতা নেই, এরকম নেগেটিভ অর্থ প্রকাশ করতে আমরা সাবজেক্টের পরে ডাজ নট বসিয়ে হ্যাজ টু কে হ্যাভ টু তে কনভার্ট করে ফেলি। ঠিক আছে? ইন্টারোগেটিভ ফর্ম, প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তাহলে কি করি? আমরা হ্যাভ টুর ক্ষেত্রে যেরকম করেছি, ডু বসিয়েছি, এখানে কিন্তু তাই করব। যে হ্যাজ এর ক্ষেত্রে কি? ডাজ বসাবো এবং হ্যাজ টুটাকে হ্যাভ টু তে কনভার্ট করে দিব। তাহলে কি হলো? ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব। ডাজ সাবজেক্ট, হ্যাজ টু হয়ে যাবে হ্যাভ টু, তারপরে ভার্ব বসবে, তারপরে যা আছে বসে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে এক্সাম্পলস কি আছে? ডাজ হি হ্যাভ টু ওয়ার্ক অন সানডে, তাকে কি রবিবার কাজ করতেই হয়? তাহলে ডাজ বসছে কিন্তু, আর হ্যাজ টুটা কি হয়ে গেছে? হ্যাভ টু। ডাজ শি হ্যাভ টু ওয়্যার আ ইউনিফর্ম, তাকে কি ইউনিফর্ম পড়তে হয়? তাহলে এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার শি থাকার কারণে ডাজ হয়েছে, তারপরে হ্যাজ টুটা চেঞ্জ হয়ে হ্যাভ টু হয়ে গেছে। ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? আমরা ডাজ বসাবো, হ্যাজকে হ্যাভ এ রূপান্তর করব। আর নেগেটিভ করতে গেলে কি করব? ডাজ নট বসাবো বা ডাজন্ট বসাবো, আর হ্যাজটাকে হ্যাভ টু তে কনভার্ট করব। ঠিক আছে? এরপরে দেখো হ্যাজ টু ভার্সেস মাস্ট, এখানে একটু কনফিউশন অনেকের আবার থেকে যায়।
তাহলে এখানে কি হ্যাজ টুটা আসলে কি বাহ্যিক বাধ্যকতা, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স আছে যেটা পালন না করলে হ্যাজ টু যখন ব্যবহার করব তখন ওই সেন্টেন্সে এমন অর্থ প্রকাশ করে যে কাজটা না করলে বাইরের কোনো প্রেশার আছে, কোনো ঝামেলা আছে, কোনো পানিশমেন্ট আছে, ঠিক আছে, লোকজনে খারাপ বলবে, এরকম অর্থ প্রকাশ পায়। আর মাস্ট হচ্ছে বক্তার নিজস্ব পার্সোনাল ইস্যু, সে ইচ্ছা করলে এটা করতেও পারে, নাও পারে, ইটস হিজ অপশনাল ইস্যু। তারপরে নিয়ম বা আইন পরিস্থিতি প্রকাশ করতেও আমরা হ্যাভ টু এর মতো হ্যাজ টু ইউজ করতে পারি। বেশি কথ্য ভাষায় মানে কি, এটা আমরা এভরিডে ল্যাঙ্গুয়েজ, কথ্য ভাষা মানে কি কমন ল্যাঙ্গুয়েজ, এভরিডে ইউজ করি যে ল্যাঙ্গুয়েজগুলো, সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা এই হ্যাজ টু ইউজ করে থাকি। আর বেশি ফর্মাল সিচুয়েশন বোঝাতে মাস্ট ইউজ করি। ব্যক্তিগত অনুভূতি অর্থাৎ পার্সোনাল ফিলিং বা ইমোশনকে প্রকাশ করতে আমরা মাস্ট ইউজ করে থাকি। ঠিক আছে? আশা করি তোমাদের এই মাস্ট নিয়ে আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট, রহিম, করিম ইত্যাদি এদের সাথে বাধ্যকতা প্রকাশ করতে এদের পরে হ্যাজ টু বসে। আর নেগেটিভ করতে গেলে হ্যাজ টু হয়ে যায় ডাজ নট হ্যাভ টু, আর ইন্টারোগেটিভ হয়ে যায় কি ডাজ আগে বসবে পরে হ্যাভ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।